অভিবাসনের পুরো প্রক্রিয়াই দালালদের দখলে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা এই দালাল চক্র। তাদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে হবে। সকালে রাজধানীতে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের তিনি আরও বলেন, দক্ষতাই সামনের দিনে চ্যালেঞ্জ হবে। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ওসমানী স্মৃতি মিলনায়তনে। এ সময় প্রবাসীদের দুই প্রতিনিধি তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে 2022 সালের এপ্রিল মাসে আমি ক্রোয়েশিয়ায় যাই। প্রসেসিং বাবদে আমার সর্বমোট 3 লক্ষ টাকা খরচ হয়। আমাদের মতো বিদেশ ফেরত গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য ওয়েজলনাস কল্যাণ বোর্ড, রেইস প্রকল্প ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমি অনেক ঋণী। জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য এ পর্যন্ত 50 লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। যখন আমরা ইলেকশনের কথা বলি, আমার মনে হয় প্রবাসীদের এটা জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। জীবনে ঝুঁকি থাকার পরেও জুলাই অভ্যুত্থানের সময় অন্যায়ের প্রতিবাদ করেছেন প্রবাসীরা। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য টান। সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে। তারা যে অজানা ছিল তা না, কিন্তু মন মানে নেই, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে। ভুয়া কাগজপত্র তৈরি করে অভিবাসন ব্যবস্থাকে সংকটে ফেলেছে দালাল চক্র। অভিবাসন প্রক্রিয়ায় বড় বাধা চক্র বলে জানান প্রধান উপদেষ্টা। বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরই করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ছোঁয়া, ভেতরে ঢোকা যাচ্ছে না। অভিবাসন ব্যবস্থাকে দালাল, প্রতারক চক্র ও সিন্ডিকেট মুক্ত করতে জোর দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত 100 জনকে হত্যার প্রমাণ মিলেছে। আরও 400 জনকে হত্যার অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া গাজীপুরে এক রাতে 3 জনকে জিয়াউল আহসানের গুলি করে হত্যার অকাট্য প্রমাণ মিলেছে বলেও জানান। দুপুরে জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এর আগে গুম, বিচার বহির্ভূত হত্যা সহ 3 মানবতা বিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন জানায়, জিয়াউল আহসান র্যাবে কর্মরত থাকা অবস্থায় 2010 থেকে 2013 সাল পর্যন্ত অসংখ্য মানুষকে গুম করে আয়নাঘরে বন্দী রাখে। এর মধ্যে অনেককে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। হত্যার পর অনেকের মরদেহ নদীতে ডুবিয়ে দেয় বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে শিগগিরই অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ হবে। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল বাশার। বিচার বহির্ভূত 100 জনকে হত্যার প্রমাণ মিলেছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে এবং তারপরে একটা প্রেস ব্রিফিংও হয়েছে। আপনি ছিলেন পুরোটা সময় সেখানে, আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? অর্থী, দেখুন, বাংলাদেশে একটা সময় বিশেষ করে 2009 সাল থেকে তার পরবর্তীতে 13, 14, 15 এই সময়গুলোতে ব্যাপকভাবে এই যে ক্রস ফায়ার, গুম করে তুলে নিয়ে যাওয়া, কাউকে না পাওয়া, এই যেই অপসংস্কৃতি, এই যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরনের অপরাধের বলতে গেলে একেবারে একটা
উর্বর ভূমি ছিল সেই সময়টাতে চিফ প্রসিকিউটর কিন্তু আদালতেও বলেছেন, আজকে ব্রিফিংও বলেছেন। তো সেই সময় এবং পরবর্তীতে বিভিন্ন সময় যে গুমের সংস্কৃতি বেড়ে ওঠা, এর প্রধান মাস্টার মাইন্ড যাকে বলা হয়েছে তিনি গ্রেপ্তার রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। তিনি র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন, একই সাথে অতিরিক্ত মহাপরিচালক ছিলেন অপারেশন র্যাবের। সেই সময় বিশেষ করে 2009 থেকে 13 সালে তিনি যে সমস্ত গুমের ঘটনা এবং গুমের পরবর্তীতে নানান ধরনের অপকর্ম তার বিরুদ্ধে উঠে এসেছে প্রাথমিক তথ্য প্রমাণে, সেই বিষয়টি আজকে আদালতে তুলে ধরেছেন। পরবর্তীতে একই বিষয় তিনি ব্রিফিং করেছেন। এখানে বেশ কিছু বিষয় এসছে যেগুলো একটু বলা দরকার। সেটি হচ্ছে, দেখুন, যেমনটা বলছিলেন যে আদালতে তিনি বলেছেন যে 100 জনকে হত্যার সাথে, গুম করে হত্যার সাথে তার যে প্রমাণ, সেটির মোটামুটি তথ্য প্রমাণ সবই তাদের হাতে এসছে। তদন্ত সংস্থা সেই তদন্ত রিপোর্ট তাদের কাছে দিয়েছেন। এই ক্ষেত্রে 3টি অভিযোগ তার বিরুদ্ধে আনা আছে। প্রথমত, গাজীপুরে 3 জনকে হত্যার কথা অকাট্য প্রমাণ তাদের কাছে মিলেছে। সেই 3 জনকে সজল সহ তাদেরকে যেটা করা হয়েছে, এক গভীর রাত্রে তাদেরকে গাজীপুর থেকে নিয়ে প্রথমে টঙ্গীর একটা খালের পাড়ে যাওয়া হয় এবং সেখানে যে জিয়াউল হাসান নিজে সরাসরি একজনকে গুলি করে হত্যা করে। সেখান থেকে আরেকটি ব্রিজের উপরে যাওয়া হয় সেই রাতেই, রাত 2টোর দিকে। সেখানে যে আরেকজন র্যাব কর্মকর্তা তাকে জিয়াউল হাসান গুলি করতে বললে তিনি সেটা অস্বীকৃতি জানান। তখন জিয়াউল হাসান নিজেই তাকে গুলি করে এবং পরবর্তীতে আরো খানিকটা দূরে যেয়ে আরো একজনকে গুলি করে। সেটি অবশ্য র্যাবের আরেকজন কর্মকর্তা তাকে গুলি করেছিল। এই এক রাতের ঘটনা। এবং তার কয়েকদিন পরেই কিন্তু এই বিভিন্ন খালের পাড়ে বা নদীতে এই 3 জনের মরদেহ মেট্রো গাজীপুর পুলিশ পায়। একই সাথে এখানে এই 3 জনের পাশাপাশি এখানে একটি বড় ঘটনা, যেটি এর আগেও চিফ প্রসিকিউটর বলেছেন, আজকে আদালতে বলেছেন, যে জিয়াউল হাসানের এই যে গুম করে নিয়ে হত্যার সবচেয়ে বড় স্পট যেটি ছিল, সেটি হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে বরগুনার পাথরঘাটায় চটদোয়ানি নামক একটা জায়গা আছে, সেখানে এই চটদোয়ানি বাজার থেকে বেশ কিছুক্ষণ ট্রলার চালিয়ে নদীর মধ্যে নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হতো এবং সেখানে সরাসরি পেট কেটে মরদেহগুলো নদীতে ফেলে দেওয়া হতো এবং সাথে সিমেন্টের বড় বড় ব্লক বা ইট বেঁধে ডুবিয়ে দেওয়া হতো। এখানে 2-3টি ঘটনার কথা বলেছেন। সেখানে নজরুল ইসলাম মল্লিক নামে একজনের কথা সেখানে বলেছেন, যিনি সাবেক বিজিবির সৈনিক ছিলেন এবং তাকে কিন্তু বিজিবির বিডিআর বিদ্রোহের পরবর্তীতে তাকে হঠাৎ করে নারায়ণগঞ্জের একটি জায়গা থেকে তাকে তুলে নেওয়া যাওয়া হয় এবং তারপরে আর তার খোঁজ পাওয়া যায়নি। সেটি পরবর্তীতে তার এই মরদেহ পাওয়া যায় শরণখোলায়, সুন্দরবনের পাশে শরণখোলা পুলিশ উদ্ধার করে এবং সেই ঘটনায় প্রমাণিত হয়েছে তাকে এইভাবে তুলে নিয়ে যায়, সেখানে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নদীর চরে এইভাবে পেট কাটা অবস্থায় বিকৃত মরদেহ পাওয়া যায় এবং ডিএনএ টেস্টের মাধ্যমে পরিবার তার মরদেহ শনাক্ত করে। একই সাথে এখানে খুবই হৃদয় বিদারক আরো একটি ঘটনা আজকে আদালতে চিফ প্রসিকিউটর বলেছেন, এই যে চটদোয়ানি বাজার থেকে র্যাব কর্মকর্তাদের সাথে যেই ট্রলারে করে নিয়ে যাওয়া হতো, সেই ট্রলার ছিলেন আলকাজ মল্লিক। এই আলকাজ মল্লিক একটা সময় এই ধরনের ঘটনায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি বিভিন্ন জনকে এই তথ্য বলে দেন। বলে দেওয়ার পরে তার উপরে জিয়াউল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে তাকে হত্যার জন্য, তাকে ধরে নিয়ে আসার জন্য বরিশালের র্যাব আটকে ব্যবহার করা হয় এবং তাকেও একইভাবে হত্যা করে নদীতে এইভাবে মরদেহ দেওয়া হয়েছিল বলে সেটি প্রমাণ মিলেছে। এখন পর্যন্ত তার লাশ কিন্তু পাওয়া যায়নি, কিন্তু একইভাবে ঘটনা ঘটেছে এটি তার আত্মীয় স্বজনরা বলছেন। এটি একটি বিষয় এবং এইখানে তার যে তৃতীয় যে অভিযোগ, দেখুন এই যে বিষয়টি বলছিলাম যে এভাবে নদীতে নিয়ে হত্যা করার মোটামুটি 50 জনের মতো হত্যার তথ্য তারা পেয়েছেন, চিফ প্রসিকিউটর আজকে সেটি বলেছেন। আরেকটি তৃতীয় যে অভিযোগ সেটি হচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখেছিলাম যে সুন্দরবনের ভেতরে বনদস্যুদের নিধনের নামে বিভিন্ন সময় অপারেশন চালানো হতো। এরকম 3টি অপারেশনের কথা আজকে আদালতে বলেছেন, অপারেশন নিশানবাড়ি, অপারেশন কটকা, অপারেশন মরাখাল। এইসব জায়গাগুলোতে বনদস্যুদের অভিযানের নামে তাদেরকে ধরা হচ্ছে বা তাদের সাথে ক্রস ফায়ার হচ্ছে, এই ধরনের ঘটনা পুরোটাই সাজানো ছিল। আজকে চিফ প্রসিকিউটর আদালতে সেটি বলেছেন এবং এই ক্ষেত্রে তাদের সহযোগিতা করেছেন কিছু গণমাধ্যম কর্মী, যাদেরকে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে নিয়ে যেয়ে তাদের মাধ্যমে এই ধরনের একটি নাটক সাজিয়ে গণমাধ্যমে প্রচার করা হতো। এরকম বেশ কিছু ঘটনা এখানে আদালতে তুলে ধরেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন, এ তো গেল যাদের অকাট্য প্রমাণ মিলেছে এবং প্রাথমিকভাবে আরো অনেক তথ্য প্রমাণ এসছে, যেখানে খুবই আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা এবং চৌধুরী আলম সহ আরো অনেককে গুম করার সাথে জিয়াউল হাসান সরাসরি জড়িত, সেই তথ্য প্রমাণ তাদের হাতে এসছে। এই বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে, এজন্য পরবর্তীতে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হবে। সব মিলিয়ে চিফ প্রসিকিউটর আজকে জানিয়েছেন, বাংলাদেশের যত গুম এবং এই যে গুমের পরবর্তীতে ক্রসফায়ারের নামে নাটক সাজানো, এর প্রধান মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল হাসান, যার মধ্যে প্রায় 100 জনকে হত্যার তদন্ত তথ্য প্রমাণ তাদের হাতে এসে পৌঁছেছে। জি, ধন্যবাদ। জাহিদুল বাশার জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল চত্বর থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজ। প্রায় 6 বছর পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে
উৎসবের আমেজ। সকাল 9টা থেকে সমাবর্তন স্থানে প্রবেশ করতে থাকেন গ্র্যাজুয়েটরা। দীর্ঘদিন পর সহপাঠীদের একসাথে পেয়ে সকলেই যেন আনন্দে আত্মহারা। এবারে সমাবর্তনে 60, 61 ও 62তম ব্যাচের প্রায় 6,000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। সমাবর্তনে সভাপতি হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। নানা প্রতিবন্ধকতার পরেও সফলভাবে সমাবর্তন শেষ করার আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মোট সমাবর্তন হয়েছে 11টি। ক্যাম্পাসে এসে আবার সেই পুরনো অনুভূতি, সেই ছাত্র জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। ফাইনালি 2বার ডেট চেঞ্জের পরে 3য়বার আমরা আসতে সক্ষম হয়েছি, খুবই ভালো লাগছে। আমাদের অতিথিরা চলে আসছেন, সবচেয়ে বড় কথা আজকে যাদেরকে নিয়ে আয়োজন, গ্র্যাজুয়েটরা কাল থেকেই আসছেন। গোটা ক্যাম্পাসে এক ধরনের একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা মনে করছি যে আমরা একটা অত্যন্ত সফল সমাবর্তন আমরা করতে যাচ্ছি। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, 6 বছর পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে পরিবেশ বা আমেজ কেমন দেখছেন? দেখুন, দীর্ঘ 6 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে এটি নিয়ে নানা সমালোচনা ছিল। এর আগে আমরা দেখেছিলাম যে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা এটি নিয়ে কথা বলেছিলেন এবং এই সমাবর্তন নিয়ে কি হবে সেটি নিয়ে একটি শঙ্কা ছিল। কিন্তু আজকে আমরা দেখেছি যে সমাবর্তন সকাল থেকে আমরা দেখেছিলাম যে ঠিক যারা গ্র্যাজুয়েটরা তারা পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং প্রত্যেকের কিন্তু আমরা দেখেছিলাম যে সকাল থেকে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা বিরাজ করতে দেখেছি এবং সেই সাথে সকাল 9টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে, সিনেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্টেডিয়াম রয়েছে, অর্থাৎ যেখানে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেইখানে এসে শেষ হয়। এরপরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ওড়ানো, এই বিষয়ে আনুষ্ঠানিকতা ছিল এবং এর পরবর্তীতে এখানে যারা অতিথি ছিলেন, অর্থাৎ এখানে শিক্ষা উপদেষ্টা ছিলেন, ইউজিসি চেয়ারম্যান ছিলেন, রাবি উপাচার্য ছিলেন, প্রত্যেকের মতো করে বক্তব্য দিয়েছেন এবং শিক্ষার্থীদের কিন্তু শেষ নয় এই বিষয়টি কিন্তু বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। যারা আজকে সনদ নিতে আসছিলেন তাদেরকে কিন্তু তারা বলছিলেন যে এই শিক্ষা জীবনে একটি সনদই তাদের শেষ নয়, অর্থাৎ এখান থেকে জাতিকে তারা কি দিতে পারবে, দেশকে তারা কি দিতে পারবে, জাতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশটাকে কোথায় নিয়ে যেতে পারবেন বা দেশকে বিনির্মাণে তাদের কি ভূমিকা থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং তারা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোকপাত করছিলেন। ঠিক আমরা দেখেছিলাম যে 12টার কিছু পরে এই সমাপনী বক্তব্যগুলো শেষ হয়ে গেছে এবং এখন যেটি চলছে, এখন দুপুর একটু ব্যস্ত রয়েছেন, মধ্যাহ্ন যেহেতু বিরতি রয়েছে, এখন লাঞ্চ সেশন চলছে। এর পরবর্তীতে এখানে যে কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে, অর্থাৎ এখন প্রস্তুতি চলছে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে সেটির প্রস্তুতি চলছে এবং এখানে বেশ কিছু, এখানে আমরা যতটুকু জেনেছি এখানে ব্যান্ড থেকে শুরু করে এখানে যে রবীন্দ্রসঙ্গীত সেটি সব ধরনের এখানে অনুষ্ঠান কিন্তু আয়োজন করেছেন আয়োজকরা এবং তারা বলছিলেন যে এইখানে এবং প্রত্যাশা ছিল যে শঙ্কা সংশয় দুটো মিলে এখানে যে দ্বাদশ সমাবর্তনী শুরু উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং কর্তৃপক্ষ বলছেন উৎসব মুখর পরিবেশে এটি শেষ হবে। সেটি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা আয়োজক ছিলেন তারা কিন্তু আশাবাদ প্রকাশ করছে। মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। টানা 7 দিন তাপমাত্রা 9 ডিগ্রিতে স্থির রয়েছে। সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, উত্তরের এই জনপদে সন্ধ্যার পর থেকে থাকছে ঘন কুয়াশা, যা থাকে পরদিন সকাল পর্যন্ত। হিমালয়ের কাছাকাছি হওয়ায় কুয়াশার দাপটের সঙ্গে যুক্ত হচ্ছে উত্তরের হিমেল বাতাস। এ কারণে বাড়ছে শীতের তীব্রতা। এছাড়া নীলফামারীর ডিমলায় 11.8 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে 12.1 ডিগ্রি এবং শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। চিকিৎসক এবং জনবল সংকটে সাতক্ষীরা জেলার বেশিরভাগ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অনেক স্বাস্থ্য কেন্দ্রে নেই প্রয়োজনীয় ওষুধ। এসব সংকটের কারণে প্রতিদিনই প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনগোষ্ঠী। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা দিতে সাতক্ষীরায় রয়েছে 9টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। তবে চিকিৎসক ও ওষুধ সংকটে প্রায় অচল এসব কেন্দ্র। মুন্সিগঞ্জের 57টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কয়েক বছর ধরেই খালি মেডিকেল অফিসার পদ, ফার্মাসিস্ট ও অন্য পদেও নেই জনবল। প্রতিবারে বলতেছে যে এরপরে আসবে,
এভাবেই কিন্তু আশা দিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত ওষুধ কোনো পাচ্ছে না। সেন্টারে এসএসসিএমও থাকে, ফার্মাসিস্ট সব সেন্টারে থাকে না, কিছু কিছু সেন্টারে থাকে, আর হচ্ছে আয়া থাকে। আমার সেন্টারে যেখানে 3 জন থাকার কথা সর্বনিম্ন, সেখানে আমরা মাত্র 2 জন। শিশুদের টিকা দেওয়া ছাড়া প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন না ঠাকুরগাঁওয়ের 46টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের রোগীরা। ডাক্তারের প্রসেস করার জন্য, রোগী দেখার জন্য, রোগীর সেবা দেওয়ার জন্য যে কাজগুলো দেওয়া উচিত সেগুলো আমরা পাচ্ছি না। আমাদের আগে যে পরিমাণ ওষুধ সাপ্লাই দেওয়া হতো তার তুলনায় এখন অনেক কম পরিমাণে ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে। আপাতত এসএসসিএমও দিয়ে চালাচ্ছি, তবে চিকিৎসা সেবা চলছে, আমাদের ডাক্তারের সংকট রয়েছে। শরীয়তপুরের 34টি স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন পদে 623 জনের জায়গায় রয়েছে মাত্র 370 জন। জনবল সংকটে বেহাল শেরপুর, নওগাঁ, নাটোর, দিনাজপুর, চাঁদপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের স্বাস্থ্যকেন্দ্র। এমডব্লিউভি, এসএসসিএমও এই পদায়ন দরকার। জনগণকে তাদের সেবাকে দূর করে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এখানে ইউনিয়ন পর্যায়ে জনবল কাঠামো অনুমোদন করা এবং এখানে নিয়োগ প্রদান করা। কিছু ওষুধের ঘাটতি থাকলেও খুব দ্রুতই সেগুলো নিরসন করা হবে এবং অচিরেই মানুষ চিকিৎসা সহ পর্যাপ্ত ওষুধ পাবে। প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার 32 জন প্রতিযোগী। শুধু এলাকাবাসী নয়, এই আয়োজন উপভোগ করতে ভিড় করেন হাজারো মানুষ। পিতৃপুরুষদের ঐতিহ্য টিকিয়ে রাখতে গত 4 দশক ধরে নবান্ন উৎসবের আয়োজন করে আসছে ইন্দিরা গ্রামবাসী। এবার মহান বিজয় দিবস ও নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সকাল থেকেই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় জমান মাঠে। উৎসব মুখর পুরো ইন্দিরা গ্রাম। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং খুব আনন্দিত উপভোগ করে এই এলাকার লোকজন। অনেক এলাকার থেকে আত্মীয় স্বজন এরা থাকে, এরা এসে ভালো উৎসব করে, আনন্দ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে দূর দূরান্ত থেকে সওয়ারিদের নিয়ে আসেন স্থানীয়রা। চলে 2-3 দিন ধরে প্রস্তুতি পর্ব। মাগুরার লাইনে দাবলাই, মেলা জায়গা দাবলাই, গুড়া নড়ালে হয়, নড়াল লাইনে দাবলাই। গত মাঠে হয়েছিলাম হচ্ছে আপনার নাম্বার 4, মানে আর একটা আড়ঙে, আর আজকের আড়ঙে পরপর 2 মুঠি আমরা নাম্বার 1 গেছি। বিভিন্ন দিবসকে কেন্দ্র করে পুরো গ্রামবাসীর উদ্যোগে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটি। বাৎসরিক প্লাস বিজয় দিবস উপলক্ষেই এটা করা। এই ধরনের যে জাতীয় দিনগুলো আছে সেই দিনগুলোই এইখানে অনেক লোকের সমাগম হয়, যার কারণেই এই প্রোগ্রামটা এই ডেটেই করা হয়েছে। এবার বিভিন্ন এলাকা থেকে 32 জন প্রতিযোগী তাদের ঘোড়া নিয়ে আসেন প্রতিযোগিতায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রবি শস্য আবাদের মৌসুমে সার নিয়ে বিপাকে কৃষক। সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 2 থেকে 300 টাকা বেশিতে সার কেনা লাগছে বলছেন বিভিন্ন জেলার চাষিরা। পর্যাপ্ত সার না পাওয়ায় জমি প্রস্তুতে বিপাকে পড়ছেন তারা। এতে চলতি মৌসুমের আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আছেন সহকর্মী সগির হোসেন। সগির, কৃষকের অভিযোগের পরেও কার্যকর ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন? হ্যাঁ, আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কথা বলার পর তারা বলছেন যে ডিলারগুলো রয়েছে সরকারি, সেই ডিলারে কিন্তু তারা পর্যাপ্ত সার পাচ্ছে না। এজন্য দূর বাজার থেকে তারা কিন্তু সার ক্রয় করছেন। আপনারা যদি দেখেন যে আমাদের যেই মাঠগুলো আছে, মাঠে কিন্তু ফসলের সরাসরি বিভিন্ন ফসল রয়েছে, বিশেষ করে সরিষা, পেঁয়াজ, রসুন এবং এই রবি শস্য, বিভিন্ন ধরনের শস্য রয়েছে খেতে। কিন্তু তারা কিন্তু এবছর যে সার পর্যাপ্ত পাওয়ার কথা সেটা পায় না। আমরা জেলা যিনি কৃষি কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা যত সারের চাহিদা দিয়েছিলাম সে চাহিদা মোতাবেক কিন্তু আমরা সার পাই নাই। তারা বরাদ্দ চেয়েছিলেন 45,172 মেট্রিক টন, কিন্তু সেটা কিন্তু তারা পান নাই। তারা পেয়েছেন 18,900
67 মেট্রিক টন। তো এদিকে 4 ধরনের সারে আমরা যেটা দেখেছি যে 44 থেকে 75% কম বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কিন্তু যেমন সারের সংকট রয়েছে এবং যারা ডিলার রয়েছে তারাও কিন্তু বেশি দামে সার বিক্রি করছে সৈয়দপুরে। আমরা কয়েকজন ডিলারের কাছে গিয়েছি, তাদের ডিলারের সার পাওয়া যায়নি। পাশাপাশি 2-1টি ডিলারের সার পাওয়া গেলেও তারা বলছে যে আমরা ন্যায্য মূল্যে সার পেয়েছি। তাদের আরেকটা দাবি হচ্ছে যে যেই সার ছিল সেই সার কৃষকের কাছে তারা ন্যায্য মূল্যে বিক্রি করেছেন। এদিকে সারের মূল্য কিন্তু সরকারিভাবে ধরা হয়েছে 20 থেকে 27 টাকা করে। কিন্তু সেখানে বিক্রি হচ্ছে প্রায় 35 থেকে 40 টাকা করে। আমাদের ৬টি উপজেলায় প্রায় ৮২,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়েছে, যেটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যেই ক্ষেতগুলো রয়েছে এই শস্যতে কিন্তু এই সার প্রয়োগ করা হয়। আমরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে প্রতি ইউনিয়নে ৭২ জন মানে জেলায় ৭২ জন ডিলার দেওয়া হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, কিন্তু সেই ডিলাররা সঠিকভাবে সার প্রয়োগ করছে না। এটি কৃষকদের একটা অভিযোগ। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে সারের দাম যদি ন্যায্য মূল্যে পাওয়া যেত এবং ডিলার থেকে তারা যদি কিনতে পারতো, তারা সঠিকভাবে ফসল ফলাতে পারতো, এতে তারা বেশি লাভবান হতো। এই সার সংকটের কারণে দূরের থেকে তারা যেমন যাতায়াতের খরচটা বেশি যাচ্ছে, পাশাপাশি কিন্তু তারা বেশি দামে সার ক্রয় করছেন। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে গতি এলেও তা এখনো আশানুরূপ নয়। চলতি অর্থবছরের 5 মাসে বাস্তবায়নের হার গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। বাস্তবায়ন হয়েছে 11.75%। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এবারও সবচেয়ে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2 বিভাগ। বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন, বিশেষ করে গত অর্থ বছরের রাজনৈতিক অস্থিরতা ও সরকারের নীতি পরিবর্তনে তা 20 বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। চলতি অর্থ বছরেও তা গতি পায়নি। স্বাভাবিক সময়ের চেয়ে এডিপি বাস্তবায়নের গতি এখনও মন্থর। সরকারি হিসেব বলছে চলতি অর্থ বছরের জুলাই-নভেম্বর সময়ে অর্থ ব্যয় হয়েছে বরাদ্দের 28,043 কোটি 62 লাখ টাকা, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল 34,214 কোটি 55 লাখ টাকা। এতে 5 মাসে বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 11.75%। গত অর্থ বছরের একই সময়ে এ হার ছিল 12.29%। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া জটিলতা, টেন্ডার বিলম্ব, ঠিকাদার সংকট এবং আমলাতান্ত্রিক ধীর গতিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। গত অর্থবছরে জুলাই-আগস্টে দেশে ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারের পতনের কারণে কার্যত কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি। যদিও চলতি অর্থ বছরে এডিপি বাস্তবায়নে স্বাভাবিক গতি ফেরার কথা ছিল, কিন্তু বাস্তবে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কয়েক বছর ধরে পর্যাপ্ত বরাদ্দ থাকার পরও এডিপি বাস্তবায়নে পিছিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়। 2 বিভাগ মিলে স্বাস্থ্য খাতে 29টি প্রকল্প রয়েছে এ বছরের এডিপিতে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।